আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংলাপে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি। আমরা আজকেও তেমনি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কথা বলবো। ইতিমধ্যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু সকল যে সংকট, সেই সংকট পার হয়ে আবার চলতে শুরু করেছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানের উপদেষ্টা গঠন হয়েছে, সরকারি অফিসসমূহ, ব্যাংক, বিমা আবার খুলেছে। আবারও রাজপথে সেই ছাত্র জনতার যে রাজপথ, তারা সড়ক যে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল, সেখানে আবারও ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেছে। সব মিলে বলা যায় যে ঘুরে দাঁড়াচ্ছে আবার বাংলাদেশ। সেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আজকে অন্যতম দেশের প্রধানতম যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরও বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও বলা হচ্ছে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান নষ্টের জন্য দেশের বাহির থেকে কিছু ষড়যন্ত্রকারী কাজ করছে। সেখানে বিভিন্ন বিভাজন তৈরির জন্য বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো আসছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই জানেন যে অনেক দিন পরে আবারও সচল দেশের সকল ক্ষেত্র, সেজন্যই কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক। সেই ট্রাফিকের জায়গায় হয়তো বা কিছুটা আসতে দেরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কারী, দুজন সমন্বয়কারী আজকে আসার কথা রয়েছে, কেন্দ্রীয় সমন্বয়কারীদের তসলিম ইসলাম অভি এবং নাজবুল হাসান। আমরা তাদের অপেক্ষা করব। তার আগে আমরা চলে যাই অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আপনার কাছে। আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, আপনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করছেন এবং আপনি বিচারালয়েও আপনার আছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে দেশে প্রধান বিচারপতি সহ আরও অনেক বিচারপতি এসছেন। আমরা সেখান থেকে একটু শুরু করি। আজকে বিএনপির মহাসচিব, তিনি বিএনপির সরকার গঠনের পরে, এই যে অন্তর্বর্তী সরকার তা গঠনের পরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে বিএনপি মহাসচিব বলেছেন যে তিনি অন্তর্বর্তী সরকারের সেখানে বলেছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য। আসলে তিনি বিভিন্ন বিষয় বলেছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? কিভাবে সেই বিপ্লবকে, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাতের কাজ চলছে? না, আমাদের পার্টির মহাসচিব যে কথা বলেছেন, এটা পার্টিরই কথা। জি, এবং এর সাথে তো দ্বিমতের কোনো বিষয় না। আমি সহমত পোষণ করি। আসলেই ষড়যন্ত্র হচ্ছেই, মানে ষড়যন্ত্র থাকতে পারে বা হচ্ছে, কিন্তু এটা হলো ব্যর্থ ষড়যন্ত্র। এটা ব্যর্থ পর্যবসিত হবে। কারণ এখানে মূল কথা হচ্ছে যে কোন কোন লক্ষণ দেখে আমরা মনে করতে পারি যে ষড়যন্ত্র হচ্ছে, সে লক্ষণগুলো কী কী। আর একটা লক্ষণ হলো যে হঠাৎ করে গত 2-1 দিন একটা সাম্প্রদায়িকতা তুলে আনা হচ্ছে। বলছে যে সাম্প্রদায়িক হয়েছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট হচ্ছে, তারা চলে যাচ্ছে, এই সমস্ত নানান কথাবার্তা। এই একটা লক্ষণ। আর একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের আতঙ্ক ছড়িয়ে দেওয়া একটা গোষ্ঠী সেটাও করছে। তো এখন আমি বলতে চাই যে মূল জায়গাটা আমরা যদি ধরতে পারি, তাহলে জিনিসটা খুব সহজে মনে হবে যে এটা কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। সাম্প্রদায়িক যে বিভাজন বা সাম্প্রদায়িক যে সংঘাত বা যাকে সাম্প্রদায়িকতা বলে বলা হচ্ছে, এখানে মানে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে অমূল্য জীবনগুলো বিসর্জনের মাধ্যমে, তাদের অসীম আত্মত্যাগের মাধ্যমে, তাদের সীমাহীন দেশপ্রেমের কাছে, যারা রাইফেলের সামনে, উদ্ধত রাইফেলের সামনে নিরস্ত্র ছাত্ররা বুক পেতে দিয়েছে যে মানে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির মুক্তির জন্যে, এবং শেষ পর্যন্ত এক দফা
এই ফ্যাসিবাদী শাসনের মানে পরিবর্তনের জন্যে আমরা জীবন দেবো, তবুও মানে দেশের পরিবর্তন আমরা করবই। এর সাথে এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা, মানে ছাত্র, শ্রমিক, কৃষক জনতা মানে ঐক্যবদ্ধভাবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা রাজপথে নেমে এসছে। কিন্তু তার আগের সময়টা কি ছিল? গত 16 বছর যাবৎ এই দেশে একটি নিকৃষ্টতম ফ্যাসিবাদী শক্তি এবং চরম স্বৈরাচারী শক্তি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে এবং বল প্রয়োগের মাধ্যমে তারা জনগণের সমস্ত অধিকারকে হরণ করে তারা দেশটা লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত করে, অন্যদিকে সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা দেশের গণবিরোধী শক্তিতে পরিণত হয়েছিল, গণবিরোধী এবং দেশবিরোধী একটা শক্তিতে। এই শক্তির মূল উৎস ছিল বিদেশি আধিপত্যবাদী শক্তি এবং তারাই এখানে এই কাজগুলো করেছে। তাই আজকের দ্বন্দ্ব হচ্ছে যে ওই স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার দ্বন্দ্ব, বিপ্লবী জনতার দ্বন্দ্ব, যাদের আত্মত্যাগের মধ্যে যে একটা অভূতপূর্ব বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটেছে এই দেশে, এবং এই বিপ্লবী গণ অভ্যুত্থানের মানে রূপটাকে আগে বুঝতে হবে যে রূপটা কী। রূপটা হচ্ছে একদিকে নিরস্ত্র ছাত্র জনতা আর অন্যদিকে এই ফ্যাসিবাদী শক্তির নির্মম নির্যাতন এবং তাদের বিভিন্ন ধরনের অস্ত্র এবং বাহিনী, এবং গ্রাউন্ডে তার পর্যদস্ত হয়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে করে গুলি করে করে এখানে বম্বিং করে গুলি করে সাউন্ড গ্রেনেড মেরে তারা এদেরকে পরাজিত করার চেষ্টা করছে। জি দাদা, ওই প্রেক্ষাপটটা আমাদের দর্শকরা তো দেখেছে এবং আপনিও দেখেছেন, দর্শকরা দেখেছে। আমরা একটু যদি বর্তমানে একটু বর্তমান কথাটাই বলছি যে এই পরিস্থিতি মধ্যে মানে এই গণ অভ্যুত্থান ঘটছে, তাহলে আজকে ওই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এই যে মানে দেখানো হচ্ছে সাম্প্রদায়িকতা মানে কি একটা সম্প্রদায়ের সাথে আরেকটা সম্প্রদায়, এখানে মেনলি বলতে চাচ্ছে কি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের বিরুদ্ধে মুসলমান জনগণের সাম্প্রদায়িকতা। তার মানে যেখানে মুসলমানরা এখানে হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে, বিষয়টা তা তো নয়। বিষয়টা হচ্ছে যে এই দ্বন্দ্বটা হলো যে রাজনৈতিক দ্বন্দ্ব, এটা কোনো মানে ধর্মীয় দ্বন্দ্ব না, রাজনৈতিক দ্বন্দ্ব। কারণ এখানে মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি, সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, ঠিক এটাও তাই। এটা হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের আরেকটা মুক্তিযুদ্ধ, সেটা হলো যেমন দেশ চায় মুক্তি, জাতি চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লব। এই যে দেশ এবং জাতির যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে যে যুদ্ধ, সেটাও একটা গণযুদ্ধ। দাদা, এটাকে আপনি রাজনৈতিক দ্বন্দ্ব বলছেন কেন? মানে যারা মানে একদমই কোথাও কোনো প্রবলেম হচ্ছে না এবং যখনই পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ না থাকে, তখনই এই কথাগুলো আসে। আমি বলি যে এটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব না, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। এক জায়গাতে 5টা মুসলিম বাড়ি যারা ওই মানে ফ্যাসিবাদী শক্তিরই একটা ডালাপালা, তাদেরই সেই শক্তির অংশ, এবং তারা অত্যাচার লুণ্ঠন করেছে, মানুষের ঘৃণা এবং ক্ষোভ সেখানেও যে পড়ছে, এবং 5টা মুসলিম বাড়ি সে হয়তো মানে ভাঙচুর করা হয়েছে বা কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে, আবার একটা হিন্দু বাড়ি সেখানে হয়েছে। অর্থাৎ ডাকাত যেমন হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, এবং সেই ডাকাতের যে দল, সে দলে হিন্দু মুসলমান মিলিত থাকবে। সেখানে হিন্দু বলে তারা বেশি বাদ দিয়ে মুসলমান বলে তারা আক্রমণ করা, এটা তো হতে পারে না। দাদা, এই বিষয়টাকে পিক করে আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক গণমাধ্যম আপনি দেখেছেন যে প্রচার করছে ব্যাপকভাবে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাচ্ছে দেশে, আমাদের বর্ডারে অনেক আমি সবার জন্য কথাটা বলছি, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, যেখানে এই দ্বন্দ্বটা সাম্প্রদায়িক না। এখানে আপনি কি বলবেন, যেখানে যে বিভিন্ন জায়গায় যে আমাদের বিভিন্ন মন্ত্রীদের বাড়িঘর হয়েছে, এখন কেন এটা হয়েছে? এটা হচ্ছে যে এটা লেনিন একদম বলেছিলেন যে বিপ্লব হচ্ছে ফেস্টিভ্যাল অফ দি মাসেস, জনগণের বিয়ে। তো এই যে জনগণের সমস্ত জনগণের সাথে মানে জাতিবিরোধী শক্তির, ফ্যাসিবাদী শক্তির দ্বন্দ্ব,
জি এখানে সমস্ত জনগণের সাথে ওদের দ্বন্দ্ব, এখানে একটা সম্প্রদায়ের সাথে আর একটা সম্প্রদায়ের দ্বন্দ্ব না। এখন এটা দেশে বিদেশে করছে, তার কারণ যে ইন্ডিয়ান পত্রপত্রিকা এটা বলছে। ইন্ডিয়ান পত্রপত্রিকা যদি বলে থাকে, হয় তাদের কাছে প্রকৃত সত্য সেখানে নাই, বা প্রকৃত সত্য মানে অনুসন্ধান করার মতো মানে চেষ্টাও তাদের নাই, এটা হতে পারে। আর একটা হতে পারে যে তাদের ভিতরে একটা দীর্ঘদিন যাবৎ একটা ন্যারেটিভ এখানে তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল শক্তি, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তাদের মুক্তিযুদ্ধের চেতনা তাদেরই ছিল, তাদেরই মুক্তিযুদ্ধের মহানায়ক ছিল শেখ মুজিবুর রহমান, এলো ওদের কথা। কিন্তু এই ন্যারেটিভটাও ভেঙে খান খান হয়ে গেছে এই ঘটনার মধ্যে। কারণ ওই যুদ্ধ ছিল জনযুদ্ধ, যেটা আওয়ামী লীগ সেটা মানে অস্বীকার করতে চেয়েছে। এই যুদ্ধের মহানায়ক শেখ মুজিব ছিল না, কারণ শেখ মুজিব 25শে মার্চের রাতের বেলায় পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিয়ে মানে ভলেন্টারি সারেন্ডার করে উনি পাকিস্তানে চলে গেলেন, এবং আর সবাইকে বললেন তোমরা পালিয়ে যাও। আওয়ামী লীগের সব পালিয়ে চলে গেল। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের পলাতক শক্তি, তারা মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধের মূল শক্তি হচ্ছে এই দেশের কৃষক শ্রমিক জনতা এবং জিয়াউর রহমানের নেতৃত্বে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলো, উনি স্বাধীনতা ঘোষণা দিলেন, এরা মুক্তিযুদ্ধ। তাহলে এই জনযুদ্ধকে তারা অস্বীকার করে ইতিহাসকে বিকৃত করে তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করলো ওরাই মুক্তিযুদ্ধের সব। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রাম এরকম একটা দুইটা ঘটনা, এছাড়া যখনই এরকম অভিযোগ এসছে বিএনপির পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হয়েছিল, আপনিও সেই সেলের দায়িত্বে ছিলেন, বিভিন্ন সময় সারা দেশ ঘুরে এসে রিপোর্ট দিয়েছিলেন। তো এবারের এই যে অভিযোগগুলো আসছে, সাম্প্রদায়িকতার যে অভিযোগ আসছে, এ ব্যাপারে আপনাদের এটা হলো এদের পুরনো কৌশল। জি, এদের পুরনো কৌশল। প্রকৃত এরাই হচ্ছে ভয়ঙ্কর সাম্প্রদায়িক। আমরা তখন রামুর কথা ভুলে যাইনি, সেখানে আওয়ামী লীগের নেতারা যে করেছে। আমরা নাসিরনগরের কথা জানি, আমরা শালনা ধীরার কথা জানি, আমরা বড়াই গ্রামের কথা জানি, আমরা কালীগঞ্জের কথা জানি, আমরা ওই যে ফরিদপুরের কানাইপুরের পাশে রনখালির কথা জানি। তা আমরা ওই যে মধুখালীতে রিসেন্টলি যে ঘটনা ঘটছে, সমস্ত ঘটনায় দেশে আওয়ামী লীগের ইয়ে করেছে। এখন যদি হিন্দুদের সব পালিয়ে যায় এইসব করে, তাহলে আওয়ামী লীগের লাভ আছে, কারণ তাদের বাড়িঘর তারা দখল করতে পারবে, তাদের বিষয় সম্পত্তি নিতে পারবে। এদেশের সবচেয়ে বড় লুটেরা, সবচেয়ে বড় মানে ভূমিদস্যু হচ্ছে আওয়ামী লীগের বিয়েতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বিপ্লব কখনো ব্যর্থ হতে পারে না। তা যদি হতো তাহলে হিটলার, মুসলিনি, নমরুদ, ফিরাউন, চেঙ্গিস খাঁ, হালাকো খান এরা সবাই আবার মানে তার দোষরা বা তার পেতাত্তারা বা তারা আবার ক্ষমতা আসতে পারত। এই ছাত্র জনতার আমরা কলকাতায় দেখেছি, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এর পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে আমরা দাঁড়াতে দেখেছি। কিন্তু এখানে যদি কেউ মনে করে যে আমার অমুকের পতন আমার পতন, মানে বাংলাদেশে হাসিনার পতন হলে যে যদি কেউ মনে করে যে ওই পৃথিবীর আর এক প্রান্তের বা পৃথিবীর কোনো নিকটবর্তী প্রান্তের কোনো শাসক গোষ্ঠী যদি মনে করে বা কোনো আধিপত্যবাদী শক্তি যদি মনে করে ওর পতন আমার পতন, তার মানে একটা দেশের এই যে আমি যে কথাটা বলতেছিলাম আপনি বাধা দিলেন, আমি বলছি যে সশস্ত্র জনগণের কাছে নিরস্ত্র জনগণ জিতলো কীভাবে। অতএব একটা জাতি যদি সংঘবদ্ধভাবে জীবন উৎসর্গ করার পণ নিয়ে যদি লড়াই করে, সেখানে আগ্নেয়াস্ত্র কেন এই আণবিক অস্ত্র সেখানে ভূতা হয়ে যায়, যেটা আমরা ভিয়েতনামে দেখেছি, যেটা আমরা লাওসে দেখেছি, কম্বোডিয়া দেখেছি, ইন্দো চীনের দেশগুলোতে দেখেছি, যেটা আমরা আলবেনিয়া দেখেছি, যেটা আমরা কিউবাতে দেখেছি, আর্জেন্টিনা দেখেছি। অতএব এইটে আরেকটা কথা আছে, এটা মাও সত্যেনাগদা বলেছিল যে এক সময় সেই চীনে আধিপত্যবাদী শক্তি মানে সাম্রাজ্যবাদী শক্তি তাকে গ্রাস করে বসে আছে, সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমোচ্ছে, এক গাড়ি টাকা নিয়ে যে এক ঝুড়ি খাবার পাওয়া যাচ্ছে, হুয়াংহোকে চীনের দুঃখ বলা হচ্ছে। তো মাও সে সময় বলেছিলেন ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে সেদিন সব তছনছ করে দিয়ে যাবে। তো মনে হচ্ছিল বাঙালি জাতি শুধু ঘুমোচ্ছে আর ওনারা লুটপাটি করে যাচ্ছেন, ওনারা ভোট মানে কেটে নিয়ে যাচ্ছেন বছর পর বছর, 16 বছর ধরে, জনগণের কোনো অধিকার নাই। কিন্তু ওরা যেদিন জাগবে সেদিন তছনছ করে দেবে। এই জাগরণ বাংলাদেশে যেটা হয়েছে মাত্র 2 সপ্তাহের মাঝে,
2 সপ্তাহের মধ্যে সেই চরম নিকৃষ্ট ফ্যাসিবাদ শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে মানে পদত্যাগ করে পালিয়ে গেছে। এখন পালিয়ে যাওয়ার পর কেউ যদি মনে করে আহারে আমার মানে মানে পোষা বিয়েটা পাখি সে এখন মানে হয়ে গেছে বা অথবা আমার পুতুল এখন আর নাচে না, হ্যাঁ, অতএব তার পক্ষে আমি ষড়যন্ত্র করব, সে ষড়যন্ত্র যারাই করুক, যে জাতি আত্মমর্যাদা নিয়ে লড়াই করবে এটা বাঙালি জাতি, হ্যাঁ, এরা কোনোদিন ওই আধিপত্যবাদ মানেনি, এরা হুন মানে নাই, শক মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, এরা ইংরেজ মানে নাই, এরা কোনো ফ্যাসিবাদকে মানে নাই। আজকে জাগরণে ছাত্র সমন্বয়কারী থাকলে আমি আরও খুশি হতাম। অতএব এটা টেকবে না। দাদা আমরা পরের কথা শুনবো, আশা করি যে ততক্ষণে আমাদের অন্য অতিথিরা চলে আসবে, সমন্বয়কারীরা। আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে যাচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক আপনাদের আমরা অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা বিরতির আগে কথা শুনছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর কাছে। ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশ অর্জিত হয়েছিল, যে বাংলাদেশ আবার শত শহীদের রক্তের বিনিময় এবং অসংখ্য তরুণের তাজা প্রাণ, এবং শুধু তরুণ নয়, শিশু থেকে শুরু করে সব বয়সী ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশে এসেছে, সেই বাংলাদেশের দুজন রূপকার ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছে তসলিম ইসলাম অভি, স্বাগত জানাচ্ছি। আর তারপরেই রয়েছে নাজমুল হাসান, স্বাগত জানাচ্ছি। দুজনই কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আসলে তাদের যে অবদান সেখান থেকে আসলে আপনি বলা উচিত, কিন্তু আমাদের অনেক আপনজন এবং ছোট হওয়ার কারণে আমরা অনুমতি নিয়ে নিই একটু তুমি করে বলার। অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক আছে। আমরা দাদার কাছ থেকে শুনছিলাম, আমরা সরাসরি একটু তোমাদের কাছেই চলে যাই। প্রথমেই তোমাদের দুজনই শেয়ার করে বলতে পারো, সেটি হচ্ছে যে এখনো সপ্তাহ পার হয়নি বলা যায়, এবং নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে তোমাদের প্রতিনিধিরা আবার আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধিরা ওখানে রয়েছে। সেই অবস্থায় 3 দিন মাত্র অন্তর্বর্তীকালীন সরকার, 3 দিন চতুর্থ দিন পড়েছে। সেই অবস্থায় চতুর্থ দিনের ব্যবধানেই কেন আবার তোমাদের আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি সমাবেশে একসাথে হতে হলো, এবং সেই সমাবেশের তোমাদের আবহাওয়াটা কি ছিল আসলে? জি, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলাম এই রাষ্ট্রের একটা বৈষম্য। আমরা শুরুতে কোঠা বৈষম্য নিয়ে কাজ করতে শুরু করেছিলাম। তো যখন আমরা কোঠা বৈষম্য নিয়ে কথা বললাম, তখন আমাদের উপর হামলা হলো, এবং হামলার পর আমরা যখন সেই হামলার বিচার চাইলাম, পরবর্তীতে দেখলাম যে এখানেও আমরা একটা বিচারের প্রক্রিয়াতে আমরা একটা বৈষম্যের শিকার হচ্ছি, এবং একের পর এক আমরা সর্বাধিক ধারাবাহিকভাবে একটা বৈষম্যের শিকার হতেছিলাম। তখনই আমরা মূলত চিন্তা ভাবনা করলাম যে এখন আমাদেরকে যে বৈষম্য যে বিষয়টা আছে, শুধুমাত্র এই বিষয়টার মধ্যে অন্তর্ভুক্ত না থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং যার ধারাবাহিকতায় আমরা পুরো রাষ্ট্রকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিলাম। এবং আমরা প্রথমে যে বিষয়টা দেখছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক শিক্ষার্থী কিন্তু মারা গেছে, অনেক শিশু মারা গেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, এবং এইখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্মের সকল বর্ণের মানুষ। তাই প্রথমে আমি তাদেরকে স্মরণ করতেছি, এবং তাদের যে আত্মত্যাগ এবং আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল, আমরা সেগুলোর বাস্তবায়নের জন্যই আমরা এক দফা দাবিতে সর্বশেষ আমরা কর্মসূচি পালন করেছিলাম, এবং এক দফা দাবি যখন আমাদের বাস্তবায়ন হলো, এখন নতুন যে গভর্নমেন্ট আমাদের অন্তর্ভুক্ত হয়েছে, এই গভর্নমেন্টে আমাদের দুজন ছাত্র প্রতিনিধিও আছে, এবং তাদের কাছ থেকে আমাদের এবং পুরো জাতির অনেক চাওয়া পাওয়া রয়েছে, এবং জাতির যেহেতু অনেক চাওয়া পাওয়া রয়েছে, এবং যারা আমাদের একটা গণহত্যা চালিয়েছে, আমাদের নিরপরাধ শিশুদের হত্যা করেছে, আমাদের নারী বোনদের উপর হামলা করেছে, তাদের ইজ্জতে আঘাত করেছে, এতগুলো বছর ধরে 15টা বছর ধরে যারা মানুষকে জিম্মি করে রেখেছে, তাদের বিচারের দাবিতে, এবং যে খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে অন্যায়গুলো করছে, সেই বিচারের দাবিতে মূলত আজকে আমাদের কর্মসূচি আমরা পালন করছি। জি, নাজমুলের কাছ থেকে একটু মনে হয় ঘুরে আসি, শেয়ার করতে অভূত পারো। এর সাথে আরেকটা বিষয়, তোমাদের উপদেষ্টাদের কথা একটু সমন্বয় করে কথা বলতে তোমরা বলেছো যে তাদের বক্তব্যগুলো আর একটু শালীন হওয়ার ব্যাপারে এরকম বলেছো, সেটি আসলে কোন বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে বলেছে? অভিও বলতে পারো, নাজমুল।
ধন্যবাদ। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা কিন্তু একটা বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম। সেই মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হামলা আমরা রক্তাক্ত হয়েছিলাম। তখন দেখতে পেয়েছি তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তখন এই যে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, তাদের যে আর্তনাদ তার ভিতরে যাচ্ছিল না। সে মেট্রো রেল, বিটিভি ভবন বা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তার মনে কষ্ট লাগতো। এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্তে রঞ্জিত হলো, তার মনে সে আর্তনাদ আসে নাই। তখন মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে অন্যায় অনিয়ম দুর্নীতি হচ্ছে, পুরো বাংলাদেশটাকেই সংস্কার করা উচিত। সেই জন্য কিন্তু আমরা ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পেরেছি। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আপামর জনসাধারণ কিন্তু সেই ডাকে চলে আসছে। এখন আজকে যে আমাদের বিষয়টা আন্দোলন হয়েছে, যে গত আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আন্দোলন, সেখানে প্রায় কাছাকাছি 1000-এর অধিক শিক্ষার্থী নাগরিক শহীদ হয়েছে। তাদের হত্যাকারী হিসাবে, তাদের হত্যার হুকুমদাতা হিসাবে খুনি শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য পাদদেশে আমরা দাবি জানিয়েছি অনতিবিলম্বেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যারা নির্দেশনায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব, বিজিবি নির্দ্বিধায় গুলি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ অপরাধীদের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, এদেশের মানুষ অনেক বেশি স্বপ্ন নিয়ে গত 16 বছর 17 বছর যাবৎ একটা যে অন্যায় অনিয়ম হচ্ছে, একটা দৈত্য দানব বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছিল। যারা আমি আমার জীবনে কখনো ভোট দিতে পারি নাই, 2024 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে অনেক মানুষ ভোট দিতে পারে নাই। একটা ভোটারবিহীন একটা সরকার, জনপ্রতিনিধিত্বহীন একটা সরকার যেভাবে মানুষের চাপ গাড়ে চেপে বসে আসছিল, সেই সরকারকে এদেশের মানুষ উৎখাত করতে পেরেছিল। এবং অনেক স্বপ্ন নিয়ে একটা বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায়, যেই বাংলাদেশে একটা রিক্সা চালক, একটা কৃষক মর্যাদা নিয়ে বাস করতে পারে, যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হসপিটালে যেতে পারবে, এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। যেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হতে পারে, এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে। এমন একটা বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, যেখানে গণমাধ্যমগুলো কোনো রকম কথা ছাড়াই নিউজ সত্যকে সত্য, সাদাকে সাদা তৈরি করতে পারে। সেই বাংলাদেশ রূপান্তরিত করার জন্যই কিন্তু যে গণ অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের প্রতি আমাদের দেশের মানুষের অনেক চাওয়া পাওয়া, ছাত্র সমাজ আছে, সুশীল সমাজ, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষের সেই চাওয়া পাওয়াটা রয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আমাদের প্রতিনিধি সেখানে, কিন্তু আপনারা নেতা নন। আপনারা নিজেদেরকে পাওয়ারফুল মনে করবেন না। যে শেখ হাসিনার মতো, শেখ হাসিনা তার যে দাম্ভিকতা দেখিয়েছে, যে তার অফিসের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক একটা তার অফিসের পিয়ন, সে সেটাকে প্রাউডলি অ্যানাউন্স করছে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো দৈত্য দানব চেপে বসুক। আমরা এক দানবকে সরিয়ে আর কোনো দানব রাখতে চাই না। আমরা মানব বসাতে চাই, যে জনগণের পালস বুঝবে, জনগণের কষ্টটাকে সে লালন করবে, জনগণের ব্যথাটাকে সে ধারণ করবে। আমরা এমন একটা সরকার চাই, যদি এই ইন্টারিম গভর্নমেন্টের যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, আমরা তাদেরকে অনেক স্বপ্ন নিয়ে সেখানে বসেছি। আশা করি তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে, দেশের মানুষের মুখের ভাষা বুঝবে, তাদের হৃদয়ের কথা বুঝবে, এবং আমরা যেন একটা নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে পারি, সেই বাংলাদেশে তারা তৈরি করবে। আমাদেরও আসলে প্রত্যাশা তাই, নিশ্চয়ই দাদারও সেটি কথা বলছিলেন। আমি একটু নাজমুলের কাছে ফিরছি। আমরা একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, যখন বৈষম্যবিরোধী এই আন্দোলন চলছিল, তখন কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে সেখানে সমন্বয়কারীদের আসলে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং অন্যরা নিশ্চয়ই বিভিন্ন আশ্রয়ের খোঁজে ছিল। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে কিন্তু এই অভি, আমাদের তসলিম ইসলাম অভি থেকে ছিল। আমরা একটু সেখানটায় ঢুকতে চাই, সেই জায়গাটায় একটু যেতে চাই। নিশ্চয়ই আমাদের দর্শকরাও জানতে চাচ্ছে অভি, সেটি হচ্ছে যে সেই বিভীষিকাময় অবস্থা, সেই সময়টার একটু আমরা যেতে চাচ্ছি, যে তোমাকে নিয়ে যাওয়া, তখন তোমাদের পারিবারিক অবস্থা, কিংবা তারপরে এগিয়ে যাওয়া ওই অবস্থাগুলো একটু যদি সেটি একটু। আমাকে মূলত আমার সাথে আমার এক সহোদর নাজমুল হাসানও ছিল। আমাদের দুজনকে প্রথমে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বকশীবাজার মোড় থেকে। ওখান থেকে গ্রেপ্তার করে আমাকে বন্দুক ঠেকিয়ে আমাকে প্রচণ্ড রকম নির্যাতন করা হয়। নির্যাতন করার পর আমাকে সেখান থেকে শাহবাগের ওখানে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানা থেকে আমাকে চোখ বেঁধে তারপর কোথায় নিয়ে যাওয়া হয় সেটা আমি জানি না। আমার হাতে একটা ইঞ্জেকশনের মতো একটা সুই পুশ করা হয় আস্তে ধীরে। তার পরবর্তীতে আমার অনেক কিছুই আমার খেয়াল ছিল না। পরবর্তীতে আমাদের পুশ করা হয়, ইঞ্জেকশন এইভাবে করা হয়, কিন্তু এটা কী ছিল আমরা জানি না এটা। তো তারপর অনেক কিছুই আমি এরপরে আমার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়, এবং
এখন আমি কথা বলতে পারি না, আমার চোখের সমস্যা হচ্ছে এবং শরীরেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো তার পরবর্তীতে আমার যতটুকু মনে আছে ওইখানে এরা আমাদেরকে বারবার বলতেছিল যে এত সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, এদেরকে তো শ্যুট করে দিতে হবে, এদেরকে বিপ্লব স্যারের নির্দেশ আছে, এদেরকে শ্যুট করে দিতে হবে। আমাদের চোখ বাঁধা ছিল, আমরা কিছু টের পাইনি। বিপ্লব স্যারের নির্দেশ আছে, এদেরকে শ্যুট করে দিতে হবে। তো এর মধ্যেই আরেকজন এসে সাইড থেকে বলতেছে যে না শ্যুট করা যাবে না, সমস্যা আছে। তো তখন তারা আমাদেরকে ওখান থেকে নিয়ে গাড়িতে করে, পিজন ভ্যানে করে নিয়ে বা একটা গাড়িতে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের চোখ বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পরবর্তীতে আমরা যখন দেখতে পারি, তখন দেখতে পারি যে আমাদেরকে ডিবির যে কাস্টডি আছে গারদ, সেখানে রাখা হয়েছে আমাদেরকে। গ্রেফতারের আগে তো বিভিন্নভাবে হুমকি পাওয়ার কথা বলেছিল, সেই সময় আসলে কিভাবে? আমি 15ই জুলাই আমাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে উপর হামলা হয়। হামলার পরবর্তীতে সেদিন আমরা হসপিটালে যাই। হসপিটালে যখন যাই, হসপিটালে আমরা নিরাপদভাবে চিকিৎসা নিতে পারিনি, ওইখানেও আমরা হুমকি দামকের মধ্যে ছিলাম। তখন হসপিটাল কর্তৃপক্ষ বললো যে আপনাদের এইখানে আসলে নিরাপদ না, আপনারা অন্য কোথাও চলে যান বা বাসায় গিয়ে অন্তত সেফে থাকেন। তো ওইখান থেকে আমি একটা বাসায় আশ্রয় নিই। আমার সেই বাসায়, আমি আরেকটা লাইভ টকশোতে ছিলাম, সেই টকশোতে থাকা অবস্থা আমার সেই বাসায় গুলি করা হয়। তো পরবর্তীতে সেইখানে আমি বাসা থেকে, আমার বাসার যে মালিক ছিল সে বলছিল যে তার 3 নম্বর যে তালা, ওইখানে একটা জানলা, ভাঙা জানলা ছিল, তো সেখান থেকে কোনো মতে পালিয়ে আমি আমার নিজেকে আমি সেভ করি। এবং তারপর থেকে, সেই 16 তারিখের পর থেকে প্রতিটা দিন আমাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে এক প্রকার। খুবই অনেক ভয়ঙ্কর এবং কঠিন অভিজ্ঞতা হয়েছে আমাদের কখনো মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি। স্বাধীন বাংলাদেশের চিত্র এগুলো হতে পারে না। আমরা কী রকম অপরাধ করেছিলাম? আমরা তো শান্তিপূর্ণভাবে, আমরা সবাই জানে, আমরা যখন কোটা সংস্কার আন্দোলনের শুরুটা করলাম, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনের আমার দাবিগুলো ছিল আমাদের। তো তারাই সেখানে উগ্রভাবে আমাদেরকে দমন করলো, আমাদের উপর হামলা করলো। আবার হামলার বিচার যখন চাইতে গেলাম, শুধু এইবার না, আমরা অতীতেও যখন আমাদের উপর হামলা হয়েছে, হামলার বিচার যখনই আমরা চাইতে গেছি, উল্টা আমাদেরকে আসামি করে দেওয়া হয়েছে। এই যে একটা বৈষম্য, তো যখন এই বৈষম্যটার কথা বারবার আমাদের সমন্বয়কদের মধ্যে আলোচনা হচ্ছে, তখন একটা সরকারের প্রতি এবং আমাদের প্রতি একটা আস্থা এবং বিশ্বাসীনতার জায়গা তৈরি হয়েছে। এবং আমরা তখনই মনে করছি যে এই সরকার আসলে কথা রাখবে না, সে আমাদেরকে ভিকটিমও বানাইছে, আবার আমাদেরকে সে অপরাধী বানাবে। এই কারণে আমরা মনে করছি যে এখন আমাদের এক দফা দাবিতে আসা উচিত, এবং তারপর ধারাবাহিকতা আমরা এক দফা দাবিতে আসছি। এবং এই আন্দোলনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকলে ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বৈষম্য, সকল ধর্ম, সকল বর্ণ, সকল পেশার মানুষের মধ্যে বৈষম্য দূর করতে হবে। এবং আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি এবং আমাদের মানুষের সমাজের যে সম্প্রীতি, সেগুলো বাস্তবায়ন সময়ের দাবি এখন, এবং আমরা এই উদ্দেশ্যেই আগাচ্ছি। জি নাজমুল, এই অভির কথা সূত্র ধরে এর আগে দাদাও বলেছিলেন, আজকে বিএনপির মহাসচিব, এমনকি জামাত ইসলামের যে আমির, তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এই বিপ্লবকে কিংবা এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। দাদাও বলেছেন, বিভিন্ন বলেছে। তো সেই জায়গায় একটু তোমাদের অবজারভেশনটা আসলে কি একটু? ধন্যবাদ। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে এটা যে ছাত্র নাগরিকদের যে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের মানুষকে আমরা বলেছি যে এই দেশ আসলে কোনো সংখ্যালঘু বলতে কথা নাই, এই বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানটা সবার। কিন্তু এই শব্দটা আমরা ছাত্র সমাজ পছন্দ করছি না, যে সংখ্যালঘু না, এটা বাংলাদেশের মানুষের, নাগরিক যারা আছে সবার বাংলাদেশ। সেই জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি। জি 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 দাদা, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফল ল। এখানে মানে সংখ্যালঘু শব্দ নাই। আমরা সেটাকেই বলতেছি যে এটা বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিকদের দেশ। সেক্ষেত্রে আমরা বলেছি যে হিন্দুদের গির্জা বা মন্দির যারা যেখানে আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে পাহারা দিচ্ছে। বাংলাদেশ কিন্তু একটা সম্প্রীতির বাংলাদেশ। অনেক ইসলামিক দল সেখানে, ইসলামিক দল হতে পারে, অথবা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, গির্জা পাহারা দিচ্ছে। কিন্তু এইটাকে ডিসেন্ট্রালাইজ অন্যভাবে প্রভাবিত করার জন্য আমরা দেখতে পেয়েছি বাংলাদেশকে অন্যদিকে সাম্প্রতিক দাঙ্গা হচ্ছে। আবার একই সাথে আমরা দেখতে পেয়েছি গতকাল
জুডিশিয়ারি একটা কু করার চেষ্টা করেছে। আমরা এই প্রসঙ্গে একটু আসবো, একটু যদি ধরে রাখি, আমি একটু এখানে একটু অ্যাডভোকেট নিতারা চৌধুরী যেভাবে নাজমুল বলেছে যে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার শিক্ষার্থীরাও কিংবা জামাতের পক্ষ থেকেও দেখেছি যে আপনাদের বিএনপির পক্ষ থেকেও গিয়েছে, তারা মন্দিরে মন্দিরে গিয়ে এই যে এই বিষয়টিকে কিভাবে দেখছে? কেন যাবে না? আমার বক্তব্য হলো যে আমরা তো নানান বৈচিত্র্য সমাজে থাকবেই। জি, আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, আমরা চাই উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে ধর্মীয় শিক্ষা থাকবে, মানে ইসলামী শিক্ষা থাকবে, প্রয়োজনে হিন্দু শিক্ষা থাকবে, বাইবেল শিক্ষা থাকবে, ব্যক্তিগত ধর্মবিশ্বাস যার যার থাকবে সে তো থাকবেই। জি জি। কিন্তু জাতি হিসেবে আমরা এক, আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা আমরা বাংলাদেশি। দুইটা কথা আমি, তোমার নামটা কি বললি? নাজমুল হাসান। নাজমুল আর অভি। একটা হলো যে আমরা রাষ্ট্রের রূপান্তর চাই। রূপান্তর মানে কিন্তু চেঞ্জ না, এটা হলো পরিবর্তন, এটা হলো রূপান্তর, আরেক ধাপ উপরে যে চেঞ্জ। যেমন এখানে এক সময় একটা নিচু ডুবা ছিল, পরবর্তী সময় এখানে মাটি ভরাট করে একটা ঘর হলো, এটা পরিবর্তন না? অবশ্যই পরিবর্তন। তার উপরে আবার একটা দোতলা বিল্ডিং হলো, তিনতলা বিল্ডিং হলো, এটা পরিবর্তন হলো। কিন্তু এই পরিবর্তনটা কার স্বার্থে হলো, কী কারণে, সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। আর রূপান্তর মানে সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা, তার উৎপাদন সম্পর্ক, তার বন্টন ব্যবস্থা, তার সংস্কৃতি, তার ধ্যান ধারণা, মূল্যবোধ, তার শিক্ষা ব্যবস্থা, সব কিছুর মাঝে একটা যে রূপান্তর নিয়ে আসা। এখন এই যে ছাত্ররা, এরা তো একটা রেগুলার স্টুডেন্ট, তারা এমন না যে তারা 10 বছর আগে MA পাস করে বসে ছাত্র সংগঠন, তা না। দে আর দি রেগুলার স্টুডেন্ট। এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রীরা, তাদের এই যে অসীম আত্মত্যাগ, এই যে বিপুল বিজয় অর্জন, সীমাহীন দুঃখ কষ্ট এবং এই যে আত্মাহুতি দিয়ে এর একটা ঐতিহ্য সৃষ্টি করে গেল। এই ঐতিহ্যকে বহন করতে হবে আমাদের, এবং এই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য যে পরাজিত শক্তি তারা চেষ্টা করতে পারে, কিন্তু কোনো দিন পৃথিবীর কোনো ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তি তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। এখন আমি একটু আগে বলছিলাম যে আধিপত্যবাদী শক্তির পাপেটকে যদি মনে করে তার পরাজয় মানে আমার পরাজয়, সেটাও কিন্তু তাদের মানে ভুল হবে। এখানে একটা যে ব্যাপক যে পোলারাইজেশনটা হয়েছে, প্রথমে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিল সিম্পলি, আমরা এই আলোচনায় যদি মানে এখানে বড় যে বললো যে আমরা শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের কথা বলেছিলাম। জি, ধাপে ধাপে সেটা একটা পর্যায়ে, এক দফা একটা পর্যায়ে যে রাষ্ট্র রূপান্তরের যে মানে আন্দোলন শুরু হলো এবং সেটাকে সেখানে বিজয় অর্জন করলো, তার মানে এভাবেই কিন্তু হয়। এবং স্বল্পতম সময়ের মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে ওই যে বলছিল যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, যেদিন জাগবে সেদিন সব কিছু তছনছ করে দেবে। তা আজকে ছাত্র সমাজ যখন নেমেছে, আমরা ছাত্র আন্দোলনের মাঝ দিয়েই তো আসা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তো এখানে ছাত্র সমাজ যখন মাঠে নেমেছে, তখন অন্য অন্য শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, কৃষক, জনতা, মেহনতি মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এখানে এসছে। এইটা হচ্ছে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান। একে নস্যাৎ করার ক্ষমতা পৃথিবীর কারোর কোনো শক্তি নেই। আমরা সেই বিষয়ে আপনার কথা আরও শুনবো, এবং আমাদের দুই সমন্বয়কারী, আমাদের এই জাতির যারা এখন গর্বের সন্তান, তাদের কথাও শুনবো। তবে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এই পর্যায়ে আর একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে আবারও সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছি ছাত্র গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপ কী হবে, সেই বাংলাদেশ যারা বিনির্মাণের সবচেয়ে আমাদের কাছে যারা গর্বের বিষয়, সেই শিক্ষার্থী এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতারা চৌধুরী। আমরা আবার সেই সমন্বয়কদের কাছেই ফিরছি। আমরা অভির কাছে, তসলিম ইসলাম অভি, আপনার কাছেই, তোমার কাছেই আবার ফিরছি।
খুব সম্ভবত নাজমুল হাসান কাছ থেকে আমি আসি। নাজমুল কিছু কথা শুরু করেছিল, খুব ছোট্ট করে বলবো কারণ আমরা সময় খুব কম পাবো। জুডিশিয়ারির একটা বিষয় বলছিলেন। দেখুন যে আমি বলতেছিলাম ছাত্র নাগরিকদের যে একটা সফল অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে। এক জুডিশিয়ারি কী করার চেষ্টা করেছে সেটা আমরা এদেশের ছাত্র সমাজ প্রতিহত করছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা কমিটেড হিসাবে বলতে পারি এখানে এদেশটা পুরো বাংলাদেশের, এদেশের ধর্ম বৌদ্ধ গোত্র নির্বিশেষে সবার দেশ। এখানে হিন্দুদের সাথে, হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। গুটি কয়েক মানুষ আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের যারা দালাল এবং আওয়ামী লীগের যারা প্রেতাত্মা হিসাবে গত 16 বছর পৃষ্ঠপোষক ছিল, তারাই এটাকে এজেন্ডা হিসাবে বিশ্ববাসীর কাছে দেখাতে চায় বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে। এদেশের মানুষ সচেতন, যেই সচেতনতা বলে, যেই ঐক্যবদ্ধতার বলে, যেই প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেই প্রতিরোধের মুখেই যারা একটা দাঙ্গা সৃষ্টি করার পায় তারা করছে, তারাও পালিয়ে যাবে। জি, ধন্যবাদ। অভি, আমরা আসলে এই প্রজন্ম তো আমরা বড় হয়েছি শুধুমাত্র সেই ষড়যন্ত্র দেখতে দেখতে। রাজনীতি আসলে, রাজনীতির যে একটা সৌন্দর্য, রাজনীতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা অনেক দেখেছি পৃথিবীর অন্যান্য দেশের থেকে, কিন্তু আমরা রাজনৈতিক সম্প্রীতিতে এই আমাদের প্রজন্ম অন্ততকে দেখি নাই আমরা। কারণ এই কারণে দেখি নাই, কারণ আমরা শুরু থেকেই দেখেছি মানুষকে বিভক্ত করে রাখা হতো রাজনীতির নামে। একটা বিভক্তি রাজনীতি করা হতো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হতো, গুজব রটানো হতো, এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিকতা, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন এক বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেটাকে মুখে বললেও কিন্তু কাজে করা হতো উল্টোটা। আমরা দেখতাম যে সাধারণ মানুষ খুব অসহায়ের মতো বিচারের, যখন আইন আদালতে যেত, ন্যায় বিচারের জন্য মানুষ অসহায়ের মতো কান্না করতো, অসহায়ের মতো নিজেদেরকে প্রেজেন্ট করতো, তারপরে মানুষ ন্যায় বিচার পাইত না। যেই বাংলাদেশে মানুষ ন্যায় বিচার পায় না, সেই বাংলাদেশ কিভাবে স্বাধীন বাংলাদেশ হতে পারে? সেই বাংলাদেশে কিভাবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হতে পারে? আমরা মনে করি এই যে আমাদের আন্দোলন হলো, বিপ্লব হলো, এর মাধ্যমে সকল জায়গায় বৈষম্য দূর হবে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশার মানুষের মধ্যে বৈষম্য দূর হবে, আইনের সুশাসন থাকবে, এবং আগামীর বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সর্বোচ্চ করার চেষ্টা করবো। এবং আমাদের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, এরা ছাত্র প্রতিনিধিরা কিন্তু সাধারণ পরিবার থেকে আসা ছেলে মেয়ে, এবং তারা সড়কে চলছে। আমরা একসাথে সব অনেক বিষয়, অনেক কিছু শেয়ার করেছি, তাদের সেই অভিজ্ঞতা আছে। আমরা বিশ্বাস করি যে তাদের হয়তো বয়সের অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের যে সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেইগুলোর এক্সপিরিয়েন্স তাদের মধ্যে আছে। একসাথে আমরা কারাগারে থাকছি, যেমন আসিফ মাহমুদ, আমরা একসাথে জেলে ছিলাম, একসাথে নির্যাতনের শিকার হয়েছিলাম, একসাথে রিমান্ডে ছিলাম। তাই এই বিষয়গুলো আশা করি তার জানা আছে, সে অবশ্যই চেষ্টা করবে তার জায়গা থেকে। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ আসলে কোথা থেকে যে শুরু করবেন, সেই ওষুধ লাগানোর কাজটা নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার হয়তো শুরু করবে তোমাদের সাপোর্টে। রাজনীতি ব্যক্তিরা কি করবেন পরবর্তীতে, অথবা ক্ষমতার স্বপ্নে বিভোর কিংবা ক্ষমতায় যেতে যারা যাবেন মনে করছেন, তারা কি করবেন? তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার দাদা আছে, তাদের কাছ থেকে শুনবো। তবে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারে দুজন ছাত্র প্রতিনিধি যাওয়ার পরে তারা কিন্তু বলেছিলেন যে এইখানের উপদেষ্টাদের সহযোগিতা করার জন্য অ্যাডভাইজারদের, সহকারী অ্যাডভাইজার নামে ছাত্র প্রতিনিধি তাদেরকে দেয়া যায় কিনা, এইটার ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে বা আগাচ্ছে কোনো বিষয়ে? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেভাবে সূচনা হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, একই সাথে বাংলাদেশ ইতিহাসে একটা নতুন অধ্যায় রচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসাবে। এর আগে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো অধ্যায় রচিত হয় নাই। সেই ক্ষেত্রে তো আমরা মনে করি বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে হলে, প্রত্যেকটা জায়গায় যৌক্তিক সংস্কার করতে হলে, যেই ছাত্র নেতৃবৃন্দদের মাধ্যমে পুরো বাংলাদেশ সংস্কার হয়েছে, সে একই তারা যদি প্রত্যেকটা জায়গায় উপদেষ্টাদের সহকারী হিসাবে থাকে, কো অ্যাডভাইজার হিসাবে থাকে, সেক্ষেত্রে আমরা মনে করি আরও ফলপ্রসূ হবে। সেই বিষয়টা এখনও আলোচনাধীন, এবং আপনারা দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয়রা তারা এখনও বিবৃতি দিচ্ছে। আশা করি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসলে লিখিত আকারে তখন আপনারা বিষয়টা আরও জানবেন। শুধুমাত্র নিরাপদ বাংলাদেশ তৈরি করার জন্য, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, ট্রাফিক থেকে শুরু করে সড়কে শৃঙ্খলা এবং চাঁদাবাজি রোধ, পাশাপাশি আপনার সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটা সুস্থ এবং সুন্দর একটা মুক্ত পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য সাধারণ শিক্ষার্থীদের কিন্তু প্রচেষ্টা আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রচেষ্টার সাথে দাদা আপনার কাছে একটু আসি, খুব কম কথায় আসলে আমরা উত্তরটা পেতে চাইব। সেটি হচ্ছে যে এই প্রচেষ্টার অংশ হিসেবে এর আগেও বিএনপি কিন্তু একাধিকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আগামীর যে
নির্বাচন পরবর্তী আপনারাও নিশ্চয়ই সব আশা আসছেন যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবে, এরকম আপনারা আশা নিয়ে আছেন। আজকে আপনার দলের পক্ষ থেকে উপদেষ্টার সাথে দেখা করে চিফ অ্যাডভাইজারের সাথে বলা হয়েছে যে যৌক্তিক সময় এবং পর্যাপ্ত সময় এই রাষ্ট্র পুনর্গঠনে তারা তাদেরকে দিবে, আপনারা দিতে চাচ্ছেন। সেই সময়টা কতটুক আপনাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আপনারা কি মনে করছেন কতটা সময়? না, এটা এই ধরনের মানে সময় নির্ধারণ করে কোনো আলোচনা হয় নাই, বা আজকে যেটা হয়েছে হয়তো তাৎক্ষণিক আলোচনা হতে পারে, এটা কোনো পূর্ব আলোচনাও না, পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্তও না। জি, এখন আমার বক্তব্য হলো যে একটা ব্যবস্থা প্রচলিত ছিল, সে ব্যবস্থাটাও ভেঙে পড়েছিল। ব্যবস্থাটা কি ছিল? যে এই দেশের নাম হচ্ছে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলা। এটা জনগণের রিপাবলিক। জি, কি রিপাবলিক? সোভরেন মানে সার্বভৌম প্রজাতন্ত্র। অ্যান্ড অল পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল। এইটা হলো তার সার্বভৌমত্ব। কিন্তু সেটা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে, সে ভোট দিতে পারে না দেশের জনগণ। তার মানে এই ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে পাবলিক সার্ভিস কমিশন মানে দে হ্যাজ টু বি নিউট্রাল, কিন্তু দেখা যাচ্ছে তারা লিস্ট দিয়ে দেয়, তারা সেইভাবে মানে নিয়োগ করে। তার মানে সেই ব্যবস্থা ভেঙে গেছে। বিচার বিভাগ একেবারে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পদলেখন করা, এবং তারা 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 কোনো ন্যায় বিচার পায়নি। তাহলে এই ব্যবস্থার রূপান্তর মানে হচ্ছে যে আমরা ক্ষমতায় গেছিলাম, আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, কিন্তু ওই একই ছাঁচের মাঝে বাঁকা ছাঁচে যেমন সোজা পিঠে বানানো যায় না, একই সাথে আমরাও পিঠে বানানোর চেষ্টা করছি, হয় না। এখন এই জন্যই দেশের একটা পরিবর্তন, একটা রূপান্তরের দরকার, এবং তাতে সময় কিছু লাগবে। কিন্তু কথা হলো যে এইতে লেভেল প্লেইং ফিল্ড তো করতে হবে। কান্ট্রি হ্যাজ টোটালি ডিজঅর্ডার্ড। সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, অ্যান্ড সামবডি মানে বডি ইজ এ টিম, তারা মানে দে উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। আমি এই বক্তব্যের সাথে পরিপূর্ণভাবে আমি একমত। জি দাদা, 1 মিনিটে একটা জবাব চাচ্ছি। তা হচ্ছে যে এই পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, যেখান থেকে বিভিন্ন জায়গায় কিছু দখলের বিষয় এসছে, কিছু তাৎক্ষণিক পদক্ষেপ স্বরূপ আপনাদের সমাবেশ হয়েছে। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি সহ মহাসচিব সহ বলেছেন, এদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন এবং দলীয় ব্যবস্থাও নিয়েছেন। তো এই যে দখলের যে বিষয়গুলো, এটি আসলে কি কতটুকু থেমেছে? শোনেন, এই যে দখলদারিত্ব, জি, আমি 1 মিনিট সময় দিতে আমি 1 মিনিট বলছি। জি, দ্য ভাস্ট মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি, দ্য ওয়াইড মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি, দ্য পিজেন্টস, ওয়ার্কার, সাধারণ মানুষ, সব কিছু তারা, আমি বলবো যে কনস্টিটিউট 95% অফ আওয়ার টোটাল মেজরিটি, তারা এই সমস্ত দখলদারিটার এসব নাই। 5% এই জাতীয় লোক, 5% এই দখলদার লুটেরা, আর ম্যাক্সিমাম আওয়ামী লীগের, কিছু আছে বাইরে। এখন এই যে তাৎক্ষণিকভাবে অন সাডেন প্রভোকেশন একটা সুযোগ মনে করে যে মামার বাড়ি আগুন লাগিয়েছে, এই সড়কে কিছু খেয়ে নিই, অতএব দেখছে যে একটা পরিবর্তন হয়েছে, আর ললেসনেস হয়ে গেছে সমাজ, এখন কিছু ডাকাতি টাকাতি করি, এটা বন্ধ হয়ে যাবে। এজন্যই এই মানে ছাত্র সমাজ বা জনসমাজ এরা ব্রিগেড করে দখলের পাশে দাঁড়াবে। এবং মানে ছাত্র সমাজকেই বলতে হবে এক সময় যে সাম্প্রদায়িক বিষ বাষ্প যারা ছড়ানোর চেষ্টা করে আমাদের মহান কর্মকাণ্ডকে, তাদেরকেও আমরা চিহ্নিত করছি। দরকারে তাদেরও বিষ দাঁত ভেঙে দেওয়া হবে, কারণ এখানে পানি ঘোলা করে কোনো করা যাবে না। যত বড় শক্তি দেশে বা বিদেশেই থাকুক, আমরা বাঙালি জাতি, হ্যাঁ, আমরা কোনো অধীনতা মানি না, একথা বলতে হবে। জি, ধন্যবাদ। আমরা ফিরে আসছি আবার আমাদের অভির কাছে ফিরে আসছি। আমরা আসলে এই প্রসঙ্গে না যে আমরা খুব বেশি সময় পাবো না, আমরা একটু শুনতে চাচ্ছি, আমরা সম্ভাবনার কথা শুনতে চাই যে সময়টুকু আমাদের হাতে আছে। তো সেই জি, একদমই 1 মিনিট হয়তো দিতে পারবো। এখান থেকে আমাদের দর্শক যারা আছে, অথবা এই দীর্ঘ আন্দোলনে এমন হয়েছে যে বাসায়ও খেতে পারোনি, যেতেও পারোনি, তো তাদের জন্য তোমার এমন কেউ আছে যার জন্য তুমি এখান থেকে কিছু বলতে চাও? তাদের জন্যও কিছু বলতে পারো, আর আমাদের দেশবাসীর জন্য।
এখন তো ওইরকমভাবে নির্দিষ্ট করে বলা যায় না, অনেকে আছে এরকম, সবার জন্যই বলবো। কিন্তু তার আগে আমি যেহেতু সময় দিয়েছেন 1 মিনিট আমি কিছু কথা বলি। যে আমার যেটা মনে পড়ে, এই যে বর্তমানে আমাদের যে সম্ভাবনাময় একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এই চেষ্টার ক্ষেত্রেও কিন্তু পরাজিত শক্তিরা কিন্তু এখন কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে, একের পর এক ষড়যন্ত্র। ডিবি অফিস থেকে যখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবি অফিসে যারা ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম যে যারা শুধুমাত্র রাজনৈতিক মামলায় গ্রেপ্তার, যাদেরকে আটক করা হয়েছে এবং যারা নিরপরাধ এবং স্টুডেন্ট, তাদেরকে মুক্তি দেওয়া হোক, এবং যারা চোর ডাকাত খুনি তাদেরকে যেন মুক্তি দেওয়া না হোক। কিন্তু তারা সবাইকে মুক্তি দিয়েছে, এবং চোর ডাকাত খুনিদেরকে এই মুক্তি দিয়েছে এই বলে যে তারা যেন চুরি ডাকাতি এগুলো করতে পারে বেশি বেশি করে। এবং এটার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা এবং আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু এই চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদের মধ্যে একটা ভয়ের আতঙ্ক তৈরি করছে। আমরা যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা সুন্দর সিস্টেম তৈরি করতে চাই, সমাজকে একটা নতুনত্ব দিতে চাই, আমাদের এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ যে করতে চাই, সেটার জন্য কাজ করার ক্ষেত্রে এটা প্রতিটি পদে পদে আমাদেরকে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যে এই দেশে জনতার শক্তি, জনতা এখন ঐক্যবদ্ধ, জনতার এখন বিবেক জাগ্রত হয়েছে, জনতা রক্ত দিতে শিখে গেছে। এই ছাত্র জনতাকে আর কোনোভাবে দবিয়ে রাখা যাবে না। আমরা বিশ্বাস করি যে আমরা এমন একটা সিস্টেম তৈরি করব, যেই সিস্টেমের মাধ্যমে যদি একটা কলা গাছও সঠিক জায়গায় বসে, সেও যেভাবে চলবে সেই সিস্টেমের মধ্যে দিয়ে, একজন হিটলারের মতো কেউ যদি বসে, সেও যেন সেই সিস্টেমের মধ্যে দিয়ে চলতে পারবে। একদমই 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে, আমাদের সময় নেই একদমই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ভূমি খাতে যে ভূমিদস্যু আছে সেখান থেকে মুক্ত করব। দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতিকে দমন করার কথা ছিল, সেই রক্ষক যখন বক্ষ হয় তাদের থেকে আমরা দখলদারিত্ব থেকে মুক্ত করব। এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, শিক্ষা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রে যেন অনিয়ম দুর্নীতি আছে সেখানে রক্ষা করতে চাই। একই সাথে আমরা বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এদেশের ছাত্র শ্রমিক জনতাকে আহ্বান করতেছি, আমাদের একটি সফল গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, আমরা যেমন ফেসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, আপনারা যেরকম ষড়যন্ত্র হবে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। অনেক অনেক ধন্যবাদ আমাদের গর্বের অহমের এই আন্দোলনের 2 সেফাহ সালার তোমাদেরকে, এবং অসংখ্য ধন্যবাদ নিতাইরা চৌধুরী আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের এই রক্তে অর্জিত বিপ্লব, রক্তরঞ্জিত অভ্যুত্থান আমরা সবাই মিলে ধরে রাখবো, নতুন একটি বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ থেকে বিদায় নিচ্ছি। আমি মাহবুব সৈকত। আল্লাহ হাফেজ।